আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তার নিউজ রুম। এই অনুষ্ঠানে আমরা সাধারণত পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করে থাকি। আজ একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। রিপোর্টটার শিরোনাম হচ্ছে জানুয়ারি থেকে জুন 2020 বিদেশি বিনিয়োগ কমেছে, নতুন প্রস্তাব নেমেছে অর্ধেকে। প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। তিনি আজ আমাদের সাথে আছেন। বদরুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি যেই প্রতিবেদনটি লিখেছেন, বিদেশি বিনিয়োগ কমেছে, নতুন প্রস্তাব নেমেছে অর্ধেকে, এই প্রতিবেদনের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, ধন্যবাদ। শুরুতে আবারও আপনার মাধ্যমে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। যে প্রতিবেদনটা আজকে প্রকাশ হয়েছে সেটা মূলত এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আপনি জানবেন যে আমাদের বিনিয়োগ প্রবাহ, বিদেশি বিনিয়োগ প্রবাহ ব্যাংকিং চ্যানেলে আসে সেটা বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভের মাধ্যমে, তারা নিয়মিত এই সার্ভেটা করে থাকে। সেই সার্ভের মাধ্যমে আমাদের প্রকৃত কী পরিমাণ বিনিয়োগ আসছে, সেই ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো, সেই ইনফ্লোর ইনফরমেশনটা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে প্রকাশ পায়। তো সেইটার একটা হালনাগাদ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাওয়া যাচ্ছে এখন। জানুয়ারি থেকে মার্চে কী পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে, প্রবাহটা কী পরিমাণ ছিল, সেই ইনফরমেশনটা ওখানে আছে। আর তারপরে মার্চের পরে এপ্রিল, মে, জুন, এই 3 মাসের জন্য যে পরিসংখ্যানটা আমাদের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা বাংলাদেশের ব্যক্তি খাতের বিনিয়োগের, যেটাকে বলে প্রমোশন এজেন্সি বা পৃষ্ঠপোষক কর্তৃপক্ষও বলে, সেই তাদের ওখানে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা তাদের আগ্রহ প্রকাশের জন্য বিনিয়োগটা নিবন্ধন করেন। তো এই দুটো পরিসংখ্যান, একটা হচ্ছে গিয়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত কি পরিমাণ বিনিয়োগকারী আগ্রহী বিনিয়োগকারীরা কি পরিমাণ প্রস্তাবনা নিবন্ধন করেছেন, আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কি পরিমাণ বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশে এসেছে। এই দুটো মিলিয়ে আমরা বলতে চেয়েছি, এবং আমরা বলতে চাইনি, ওই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে বাংলাদেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, যেটা আমরা সবাই জানি যে চীনে ডিসেম্বরে কোভিড শনাক্ত হয়, সেটা তারপরে ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো বাংলাদেশে তো প্রথম শনাক্ত হয় মার্চের 8 তারিখ। তার আগ পর্যন্তই যেহেতু পশ্চিমা দেশগুলোতে তখন ছড়িয়ে যাচ্ছিল, তা আসলে আমাদের বিনিয়োগকারীরা কী পরিমাণ বিনিয়োগ করেছে জানুয়ারি থেকে মার্চে দেখা যাচ্ছে আসলে ব্যাপক হারে কমেছে। পার্সেন্টেজের হিসাবে দেখা যায় যে 44% আসলে এফডিআই ইনফ্লোটা কমেছে জানুয়ারি থেকে মার্চে। এটাকে ছিল যে প্রকৃত বিনিয়োগটা। আর তারপরে এপ্রিল থেকে জুনে ব্যবসায়ীরা যে বিনিয়োগের আগ্রহটা প্রকাশ করেছেন তাদের নিবন্ধনের মাধ্যমে, সেখানে দেখা যায় যে আপনার এপ্রিল এবং মে এই 2 মাসে নিবন্ধন হয়নি, 0। জুন মাসে এসেছে, যা এসেছে তা গত বছরের চেয়ে অর্ধেক কম। মানে আমাদের আমাদের পরিসংখ্যান থেকে হিসাব বলছে 55% নিবন্ধন কমে গিয়েছে বিদেশি বিনিয়োগে। জি, এই দুই মিলেই আমরা বলতে চেয়েছি যে আসলে আমরা করোনা বা কোভিড প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যে বিপর্যস্ত পরিস্থিতি সেটারই, এবং আপনার আংটার যারা আপনার গ্লোবালি আপনার ইউএনের এজেন্সি যারা ইনভেস্টমেন্ট ট্রেড নিয়ে কাজ করে, তারাও বলছে যে 2020 সালে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগ গ্লোবালি, এফডিআই গ্লোবাল ইনফ্লোটাই কমে যাবে। তো সেই প্রেক্ষাপটটাও আমরা কিছুটা তুলে আনার চেষ্টা করেছি যে আসলে 2020 সালে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগে বাংলাদেশের কী অবস্থা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে। আর সেটার একটা কারণ, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের এখন অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং সরকারও সেই গুরুত্ব দিয়ে কাজ করছেন যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সেইটার বিষয়বস্তুটাই সেই কারণেই আসলে বলা যে আসলে আমাদের বিদেশি বিনিয়োগ তো প্রচণ্ড রকমের দরকার অর্থনীতির জন্য, জীবন জীবিকার জন্য, কিন্তু সেটা এই কোভিড প্রেক্ষাপটে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আসলে কি স্থিতিটা কি, সেটাই বোঝানো হয়েছে প্রতিবেদনটা। বিদেশি বিনিয়োগ নিয়ে, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বেশ কিছুদিন ধরে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা থেকে শুরু করে এই পদক্ষেপগুলো সম্পর্কে যদি কিছু বলেন। জি, পদক্ষেপ আপনি অল্প একটা দুটো বা শব্দ হলেও আপনি উচ্চারণ করেছেন, অর্থনৈতিক অঞ্চল। আমরা জানি যে আপনার সরকারের 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা আছে, সেই কাজটা আসলে চলছে এখন। খুব অসম্ভব দ্রুত গতিতে চলছে, সেটাই কোভিড প্রেক্ষাপটে বলা যাবে না, কারণ অর্থনীতি তো বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিল। তো এখন সেই উদ্যোগগুলোই আবার পুনরুদ্যমে চালু হতে শুরু করেছে। আমরা আরও একাধিক রিপোর্ট করেছি কিছুদিন আগে, আপনার সঙ্গেও আমরা এই অ্যানালাইসিসেই এই আয়োজনেই বসে আমরা বিদেশি বিনিয়োগের মিরসরাইতে যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে যে বিনিয়োগগুলো এসেছে বা আসছে সেগুলো নিয়ে কথা বলেছি। এছাড়াও আজম ভাই যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার আমাদের কোম্পানি আইন সংশোধন নিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিন যাবত একটা দাবি ছিল, সেটাই আপনার দ্বিতীয় বা তৃতীয় দফায় সংশোধন আসলে হয়েছে। এবং এই দ্বিতীয় তৃতীয় দফায় সংশোধনের দুটা যে সংশোধন এসেছে তা মূলত আসলে বিদেশি বিনিয়োগ আকর্ষণকে কেন্দ্র করেই। একটা হচ্ছে গিয়ে লজিস্টিক সেক্টরে একটা ইনভেস্টমেন্টের বিষয়, আরটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল কমার্সে বিনিয়োগের বিষয়। একটা আইনগত বা কোম্পানি আইনে এক ধরনের ক্লজ ছিল যেটা আসলে বাধা দিচ্ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে, সেই জিনিসগুলো দূর হতে শুরু করেছে কোম্পানি আইন সংশোধন। দুই হচ্ছে গিয়ে পরিকল্পিত শিল্পায়নের জন্য যে উদ্যোগ অর্থনৈতিক অঞ্চল, সেটার কাজ চলছে। আর যেটা হচ্ছে গিয়ে যে গ্লোবালি ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা যে জিনিসটা খুব গুরুত্ব দেয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ডুইং বিজনেস রিপোর্ট, ইজ অফ ডুইং বিজনেস, সেখানেও আমাদের অবস্থান একদম তলানির দিকেই। সেটা ক্রমেই আপনার উন্নত করার প্রচেষ্টা, সেই কার্যক্রমগুলো চলমান আছে। কার্যক্রমগুলো চলমান যেমন আছে, আবার কার্যক্রমগুলোর কার্যকারিতায় এক ধরনের গতির হেরফেরও আছে। আমি বলবো, আমি সেটা ঠিক না বেঠিক সেটা বলছি না, বাট গতি যেটা বিনিয়োগকারীরা চান ঠিক সেই গতিতে গতিটা এক না, কম বেশিতে আমরা যাচ্ছি না। সেই যে বিনিয়োগকারীরা যে গতিটা চান সেই গতিটা এই উদ্যোগগুলোর মধ্যে এক না বলে শুনতে পাচ্ছি। এই ছিল মোটামুটি উদ্যোগ। এছাড়াও আমি আর একটা জিনিস উল্লেখ করতে চাই যে হাইটেক পার্কে আপনি জানেন যে হ্যাঁ, বিনিয়োগকারীরা যেমনটা বলছেন যে গতি এক না, যে গতিটা ওনারা চাচ্ছেন সেই গতিটা ওনারা পাচ্ছেন না, কিন্তু তারপরেও এই কোভিড কালেও কিন্তু ইনভেস্টমেন্ট যতটুকু অনেক আসছে বলবো না, কিন্তু আসছে। যেমন আপনি জানেন যে অর্থনৈতিক অঞ্চলে কিছুদিন আগে চীনের একটা প্রতিষ্ঠান ইয়াবাং গ্রুপ, তারা জমি ইজারা চুক্তি করেছে। তো এই ধরনের সিচুয়েশনে আসলে আমাদের তো বিনিয়োগ প্রয়োজন প্রচণ্ড রকমের, আরও অনেক বেশি প্রয়োজন, কিন্তু এই সময় হচ্ছিল না, সেখানেও হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার সর্বশেষ আপনার হাইটেক পার্কেও একটা ইনভেস্টমেন্ট, বায়োটেকের একটা ইনভেস্টমেন্টের বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে। তো হচ্ছে, গতি কম বা বেশি বা হচ্ছে বিনিয়োগ, জি, উদ্যোগও আছে। এটা একটা চলমান প্রক্রিয়া, মানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে আমরা। এটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। আবার আপনি বললেন যে আইন সংশোধন করা হয়েছে, এটা একটা আমরা আশা করছি এটা হচ্ছে যে একটা ইতিবাচক ইয়ে নিয়ে আসবে। কিন্তু যে কোভিড-19 এসে সব কিছু কেমন জানি থমকে দিয়েছে, মানে যারা বিনিয়োগ করার কথা ভাবছিলেন তারা আবার নতুন করে ভাবে তাদেরকে প্রস্তুত হওয়া মানসিকভাবে একটা বিষয় আছে। তো এর আগে একটা রিপোর্ট আপনি করেছেন যেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মানে মিরসরাই যেটা অর্থনৈতিক অঞ্চল, ওটাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বেশ ভালোভাবে প্রস্তাব এসেছে, আমরা দেখেছি বিনিয়োগ প্রস্তাব। তো বিনিয়োগকারীরা প্রায় সময় একটা কথা বলেন যেটা হচ্ছে গিয়ে মানে বিনিয়োগের একটা পরিবেশ আর অবকাঠামোগত কিছু বাধার কথা বলেন, আরও বিভিন্ন সমস্যার কথা বলেন। এই সমস্যাগুলো সম্পর্কে বলবেন? জি, আমি কিছুটা উল্লেখ করেছি, আপনি এখন বলায় আমি আরও একটু এলাবোরেট করছি। সেটা হচ্ছে কি যে ওই যে বিনিয়োগকারীরা বা যারা গ্লোবাল ইনভেস্টর, তারা যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে আসলে ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেন, সেটা হচ্ছে কি ওই যে ইজ অফ ডুইং বিজনেস, কোন দেশের কী অবস্থা। তো এই জায়গাতেই আপনার ইজ অফ ডুইং বিজনেসে এটা আমরা শুধু সূচকটা নিয়ে কথা বলি, কিন্তু এটার প্রক্রিয়াগুলো কিন্তু আপনার ভীষণ রকমের জটিল, এটা এক। আর হচ্ছে গিয়ে আপনার এই যে রিপোর্টে যে রিফ্লেকশনটা, যে বাংলাদেশ সম্পর্কে যে প্রতিবেদনটা যায়, সেটা আপনার বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কালেক্ট করা হয়। অক্টোবর মাসে প্রতিবেদনটা প্রকাশ হয়, আর এপ্রিল পর্যন্ত এই তথ্য উপাত্তগুলো নেওয়া হয়। তো এপ্রিল থেকে অক্টোবর এই সময়ের মধ্যেও কিন্তু কিছু প্রোগ্রেস আছে, সেই প্রোগ্রেসগুলো আবার এই পরের বছরে গিয়ে দেখা যায়। তো এইটা একটা যেমন ইস্যু, মানে আমি বলতে চাচ্ছি যে চলমান উন্নয়নের
সবগুলো বিষয় প্রতিবেদনটায় প্রতিফলিত হয় না, এটা এক। আরেকটা জিনিসটা যেটা হচ্ছে কি যে আপনার এই কাজটি জটিল এই কারণে, আপনি জানবেন যে আপনার এখন গভর্নমেন্ট চেষ্টা করছে ওয়ান স্টপ সার্ভিস ব্যবসায়ীদের জন্য নিশ্চিত করতে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, ওতপ্রোতভাবে জড়িত ডুইং বিজনেসের সঙ্গে। ওয়ান স্টপ সার্ভিসটা যদি আমি দিতে যান, একজন বিনিয়োগকারী বিডা বা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি যেটাই আছে না কেন, সেখানে আসবেন, সেখানে যে সে যখন বিনিয়োগ প্রস্তাবটা দেবেন, তৎক্ষণাৎ তার জন্য ওই একই জায়গা থেকে তার বিদ্যুৎ, তার জন্য যে জমিটা প্রয়োজন, সেই জমিটার কানেকশন পাওয়া, জমিটার খোঁজ পাওয়া, তারপরে জমিটার খোঁজ পেয়ে গেলে সেটার বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, এই জাতীয় জিনিসগুলো সিঙ্গেল উইন্ডো থেকে পাওয়া, সেই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে সময় লাগে, যেমন বিদ্যুতে আমাদের একটা সময় কানেকশন পেতে শতাধিক দিন সময় লাগতো, এখন সেটা কমে এসেছে, অনেক কমে এসেছে। এখন 15-20 দিনের কথাও শোনা যায়, 15-20 দিনে বিদ্যুৎ সংযোগ পেয়ে যায়। তো এই যে প্রোগ্রেসগুলো তো আপনার এইটার প্রতিফলনটা আসলে আমরা দৃশ্যমান হবে যখন বিনিয়োগ বাস্তবায়ন বা বিনিয়োগের সেই প্রজেক্টগুলো আপনার কি বলবো, তারা কমার্শিয়াল প্রোডাকশনে আসবে বা তারা ফুল ফ্লেজের যখন অপারেশন শুরু করবে, কমার্শিয়াল অপারেশনে যাবে, তখন আমরা সেগুলো দৃশ্যমান হতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, অনেক কাজ চলমান এবং সেগুলোর গতিও হয়তো বৃদ্ধি করা প্রয়োজন। এবং আপনি যেটা বললেন যে এই যে অবকাঠামো বা এই যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলোও উন্নত করার প্রক্রিয়া আসলে চলমান আছে। সবচেয়ে বড় যেটা সমস্যা হয়ে গেছে যে আমাদের তো এমনিতেই বিনিয়োগকারীরা বলেন যে এই ধরনের তৎপরতাগুলোর গতি, ওই যে একটু আগেই বললাম যে এক না, তারা যে গতিটা চান সেই গতিটার সঙ্গে এটার পাশাপাশি কোভিড আমাদেরকে আসলে মারাত্মক রকমের চাপে ফেলে দিয়েছে। কারণ যারা পৃষ্ঠপোষক বা পোষক কর্তৃপক্ষ আছেন, তারাই বলছেন যে কোভিড প্রেক্ষাপটে এখন আসলে নতুন কৌশল গ্রহণ করতে হবে বিনিয়োগ আকর্ষণে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমরা এখনও ওইভাবে আলোচনা করছি না, আমরা বলতে হচ্ছে গিয়ে গণমাধ্যম বলেন বা বিশেষজ্ঞ মহল বলেন বা সরকারের মহলে বলেন, সেটা হচ্ছে কি যে গ্লোবালি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়াবে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস সূচকেও এই সূচক কিন্তু নাই যে হেলথ ম্যানেজমেন্ট। কোভিড তো তখন ছিল না। তো হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কোন দেশে কী পরিমাণ কীভাবে আছে, সেইটা বিনিয়োগকারীদের আকর্ষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই জিনিসটা আসলে এখন নিশ্চিত করা প্রয়োজন যে আমরা সংক্রমণ প্রতিরোধ করতে পেরেছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছি। কারণ এই কোভিড কালেও আমাদের প্রতিবেশী অনেক দেশ ইনভেস্টমেন্ট আকর্ষণ করেছে, যেগুলো চীন থেকে সরে আসছে, যেগুলো জাপান থেকে রিলোকেট হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই বিনিয়োগগুলো ওভাবে ধরতে পারছি না যেটা আমাদের প্রতিবেশী অনেক দেশ ধরতে পারছে। তো সেগুলোর ক্ষেত্রে, সেগুলো আকর্ষণের ক্ষেত্রে এখন এই হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমরা মনে করছি। হ্যাঁ, কোভিড-19 এসে আমাদের আসলে নতুন করে মানে হেলথ ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে শিখিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা 1.5 দশক আগেও যদি আমরা ফিরে যাই, মানে পিছনে গেলে একটা বিষয় আমরা সবসময় পেতাম, যেটা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা হিসেবে গ্যাস সমস্যা, বিদ্যুতের সমস্যা, আবার রাজনৈতিক অস্থিতিশীলতা। তো আমরা মনে হয় যে এগুলো অনেকটা মানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে দীর্ঘদিন ধরে দেশে। আর হচ্ছে যে বিদ্যুৎ সমস্যার সমাধান তো বিদ্যুৎ এখন আমরা সারপ্লাস উৎপাদন করি। হ্যাঁ, সেটা সঞ্চালন নিয়ে প্রশ্ন থেকে যায়। তারপরে হচ্ছে গ্যাসের তো ব্যবস্থা করা হচ্ছে, আমদানির বিষয়। আর সব মিলে হচ্ছে যে মানে ওই যে সীমাবদ্ধতা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করছি। ব্যবসায়ীরা, বিনিয়োগকারীদের আশা হচ্ছে কি এই আস্তে আস্তে না, এটা অনেক দ্রুত। এই পরিস্থিতিতে মানে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ নিয়ে বাংলাদেশের যে সামনের দিনগুলো কেমন যেতে পারে? সামনের দিনগুলো যদি এখন এই যে কর্মতৎপরতাগুলো আছে, অর্থনৈতিক অঞ্চল বলেন, পরিকল্পিত, সেগুলো যদি সত্যিকার অর্থে ব্যবসায়ীরা যেমন বলেন আমরা যে 100টা করার পরিকল্পনা নিচ্ছি, এর মধ্যে যদি একটাও আমরা ফুল অপারেশনে চলে যেতে পারি, তাহলে ওটাকে কেন্দ্র করে আরও সব আসবে। তো আমরা আসলে সেই দিকেই আগাচ্ছি। সেই একটা ফুল ফাংশনাল হলে আসলে 100টা কেন, আরও অনেক হবে। বদরুল, আপনাকে ধন্যবাদ, একটা অনেক কিছু জানতে পারলাম আপনার সুন্দর একটা রিপোর্টের জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি ডিজিটাল মাধ্যমে। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন www.bonikbeta.net-এ। আর স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাইকে ধন্যবাদ।